ঢাকার বড় বড় হাউজে সব সময় প্রশংসা করে তৃণমূলের সাংবাদিকতা নিয়ে, কিন্তু সুযোগ সুবিধার দিক দিয়ে তৃণমূলের সাংবাদিকরাই সবচেয়ে বেশি বঞ্চিত হয়, প্রবঞ্চিত হয়। একজন সাংবাদিক যদি তার সাংবাদিকতা পেশার মধ্যে থাকে, তাহলে তার জন্য হুমকি দমকি এগুলো মোকাবেলা করা সহজ। কারো নাম দেইনি, কিন্তু এই রিপোর্টের পরবর্তীতে সুনামগঞ্জ শহর থেকে আমাকে নিরাপত্তার কারণে 3 দিন বাইরে থাকতে হয়। তো অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্র, স্কোপ, সুযোগ সব কিছু কমে যাচ্ছে। এটা কিন্তু একটা অশনি সংকেত সাংবাদিকতার জন্য। আমি আমার কিছু নিজস্ব বিষয় আছে যেটা আমি 16 আনা পালন করি। সাংবাদিকতা নিয়ে যারা এই সুসাংবাদিকতা করবে তারাই কিন্তু আলাদাভাবে এই মূল্যায়িত হবে। আর যারা অপসাংবাদিকতা করতেছে তাদের টার্গেট কিন্তু নানা ধরনের। টাঙ্গুয়ার হাওর তার পথে নেই, সেটা পথহারা অবস্থায় আছে, এবং এই বুট চলবে, এই পর্যটন, এগুলো কিন্তু টাঙ্গুয়ার হাওরের প্ল্যানিংয়ের মধ্যে ছিল না। হাওরটা ধ্বংস করা হচ্ছে। নানা ধরনের প্রতিকূল অবস্থা মোকাবেলা করে আমি আমার মতো এবং সাংবাদিকতাকে আমি কখনো দুর্বল করতে দেইনি। যেভাবে শুরু করেছিলাম এখনও ওই দাপটের সহিত সাংবাদিকতা করতেছি। তৃণমূল সাংবাদিকতার বিষয়টা হচ্ছে গিয়ে তৃণমূল মানে মূলের দিকেই থাকতে হবে, মূলকে নিয়েই থাকতে হবে। মৌলিক যে বিষয়টা, বাংলাদেশের যে মূল যে ধারা, সেটা কিন্তু রাজধানীতে না, তৃণমূলেই ছড়িয়ে ছিটিয়ে আছে। তো সাংবাদিকতার আমি এই দীর্ঘ জার্নিতে মনে করি যে তৃণমূলটাই হচ্ছে আসল, এবং এই মৌলিকত্ব, এই তৃণমূলকে আঁকড়ে ধরে এক জীবনে সাংবাদিকতা করা সম্ভব না। বারবার আমি যদি আরও 3 বার জন্ম নিই, ওই তৃণমূলকেই সাংবাদিকতা নিয়ে আমাকে থাকতে হবে। তো তফাৎ আছে যে যারা রাজধানীতে সাংবাদিকতা করেন আর তৃণমূলে করেন, তাদের মধ্যে যে তফাৎটা সেটা হচ্ছে বৈষম্য। দেখা যায় যে ঢাকার বড় বড় হাউজে সব সময় প্রশংসা করে তৃণমূলের সাংবাদিকতা নিয়ে, কিন্তু সুযোগ সুবিধার দিক দিয়ে তৃণমূলের সাংবাদিকরাই সবচেয়ে বেশি বঞ্চিত হয়, প্রবঞ্চিত হয়। তো এই তফাৎটা মানে মূল্যায়নের দিক দিয়ে যদি গুছানো যেত, তাহলে বাংলাদেশের সাংবাদিকতার সমান্তরাল একটা দিক উন্মোচিত হতো এবং সম্ভাবনার ক্ষেত্রেও প্রসারিত হতো। তৃণমূলের সাংবাদিকতা আমাদের সামনে একজনের নামেই চলে আসে, তিনি হচ্ছেন মোনাজাত উদ্দিন। তো ওই দ্বারায় ওইভাবেই কিন্তু চলতেছে। এই চলাটা আমার মনে হয় বহতা নদীর মতো। এই মূল, এই তৃণ বিমুখ হয়ে কখনো সাংবাদিকতা হবে না। সাংবাদিকতা পেশাটাকে নেশার মতো আঁকড়ে ধরতে হবে। এই নেশাটা হচ্ছে সাংবাদিকতার মূল বিষয়। এখন নেশার পরে সে যদি পেশাদার সাংবাদিক হয়, তাহলে তার পেশার কারণে অনেক বিষয় নিয়ে চিন্তা করতে হয়, যেমন আর্থিক বা তার এলাকায় অবস্থান, যেখানে সে আছে তার দৃঢ়তা, সব কিছুই কিন্তু ওই নেশা এবং পেশা একাকার হয়ে হয়। এখনকার যে বাস্তবতা সেটা হচ্ছে গিয়ে আমরা অনেক জায়গা দেখি যে একটি ঘটনা নানাভাবে ছড়িয়ে পড়ে। একজন সাংবাদিককে মুক্ত, স্বাধীন বা তার সাংবাদিকতার জন্য আক্রমণ হয়, এটা কিন্তু না। খোঁজ করলেই দেখা যায় নানা ধরনের বিষয় সেখানে জমা হয়। তো সাংবাদিকতা, তৃণমূলের সাংবাদিকতা আপোষকামিতা একদিক দিয়ে নয়, সব দিক দিয়েই ঢুকে গেছে এবং এই তৃণমূলকে অনেকটা কম্পমান করে ফেলছে। তা আমি মনে করি যে এখনকার যুগে সাংবাদিকতা এবং তৃণমূলকে আঁকড়ে ধরে এগোতে হলে তার সব দিক দিয়ে একটা দক্ষতা থাকতে হবে, ফিনান্সিয়ালি এবং চারিত্রিক দৃঢ়তা, আত্মসম্মানবোধ এবং এলাকায় মজবুত অবস্থান। এক কথায় মানে সব দিক দিয়ে সম্পূর্ণ হয়ে তৃণমূল সাংবাদিকতা করতে হবে, এবং এইভাবে যদি কেউ সাংবাদিকতা করে টিকে থাকতে পারে, তাহলে তাকে কেউ টলাতে পারবে না। যে আমি যে গুরুত্বপূর্ণ যে অনেক বিষয় নিয়ে রিপোর্ট করেছি, আমার একটা নাটক ছিল, নাটকের নাম শেষ পৃষ্ঠার খবর। আমি দেখেছি যে যে খবরগুলা চাঞ্চল্য সৃষ্টি করেছে,
তা প্রথম প্রকাশ হয়েছে শেষ পৃষ্ঠায়, পরবর্তীতে প্রথম পৃষ্ঠায় গেছে। তো ঘটনা আসলে তৃণমূল সাংবাদিকতার এখানে একটা বিষয় আছে মূল্যায়ন হওয়ার মতো। তৃণমূলের বিষয়টা যখন জাতীয়ভাবে বা এখন তো সীমারেখা চেঞ্জ হয়েছে, ছোট্ট একটা বিষয় যদি সুন্দরভাবে উপস্থাপন করা যায় তখন দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক গণ্ডিতেও স্থান করে নিচ্ছে। ওই নিউজ ট্রিটমেন্ট অথবা ঘটনার প্রবাহ মানে কেন্দ্র থেকে তৃণমূলকে এই আগে যতটা উপেক্ষা করা যেত এখন কিন্তু সম্ভব হয় না। কেউ যদি কোনোভাবে মিস করে তাহলে পরবর্তীতে কিন্তু আবার তার ওই যেটুকু মিস করেছে সেটা কিন্তু পুষিয়ে দিচ্ছে। তো সাংবাদিকতা এবং ঘটনা এখন কিন্তু কোনো সীমা পরিসীমা নাই, সেটা তথ্য প্রযুক্তির প্রসারের কারণে কেউ চাইলে কিন্তু একটা ঘটনা কিল করতে পারবে না। কিন্তু যদি নিরবচ্ছিন্নভাবে সাংবাদিকতা করা হয় আর সাংবাদিকতা পেশার সাথে যদি নেশার জোরটা থাকে তাহলে কেউ এই জগৎ থেকে সরাতে পারে না, এবং এটা মোকাবেলা ওই সাংবাদিকতা দিয়েই সম্ভব। আমরা প্রায় সময় দেখি যে সাংবাদিককে হুমকি দেওয়া হচ্ছে, এরকম হুমকি সাংবাদিকতায় আসবে এটা জেনে শুনেই তো সাংবাদিকতার নাম। তো হুমকির মাত্রাটা আমরা যখন এরকম কোনো ঘটনা ঘটে তখন কিন্তু খোঁজখবর করে দেখা যায় যে সে কিন্তু হুমকিটা সাংবাদিকতার জন্য যতটা না পাচ্ছে তার চাইতে তার অন্য কাজের জন্য সে হুমকির মুখোমুখি হচ্ছে। এই হিসেবে একজন সাংবাদিক যদি তার সাংবাদিকতা পেশার মধ্যে থাকে তাহলে তার জন্য হুমকি দমকি এগুলো মোকাবেলা করা সহজ। কিন্তু এখানে একটা বিষয় আছে, যেমন সব সাংবাদিক যে একইভাবে শুধু সাংবাদিকতা করতেছে এমন না। মফস্বল বা তৃণমূলে সাংবাদিকতার পাশাপাশি অন্য কিছু করতে হয়, আর সেই অন্য কিছুর জন্য সাংবাদিকতা আক্রান্ত হয়। সাংবাদিকতা আসলে চলমান সাহিত্য চর্চা বলা যায়। আমি আমার সাংবাদিকতায় একই ঘটনা, যেমন আমরা 2 সাংবাদিক বা 3 জন সাংবাদিক একই বিষয় কভার করার জন্য যাচ্ছি, কিন্তু আমি আমার মতো করেছি। আমার মতো করতে গিয়ে আমার সাংবাদিকতা থেকে কিছু শব্দ কিছু চরিত্র এমনভাবে বের হয়ে এসেছে যেটা পরবর্তীতে এই ধারাবাহিকতা আমার রক্ষা করতে হয়েছে। আমি 23 বছর প্রথম আলোতে ছিলাম, বুড়ের কাগজে প্রায় 11 মাস ছিলাম। তো 23 বছরে আমার মনে হয় না যে প্রথম আলো আমাকে 23টা অ্যাসাইনমেন্ট দিছে। আমি যে বড় বড় রিপোর্টগুলো করেছি সেটার জন্মদাতা আমি, এবং এটাকে এস্টাবলিশ করার ক্ষেত্রে আমার লেগে থাকা এটা হচ্ছে আমার কাছ থেকে হয়েছে। ওয়াটারলড শব্দটি আসলে প্রথম রিপোর্ট যখন করলাম তখন ইংলিশ শব্দ ওয়াটারলড, কেন তারা এই ওয়াটারলড শব্দটা বসাবে এটা নিয়ে অনেক ফাইট করতে হয়েছে। কর্তৃপক্ষ বলছেন যে আমরা বাংলা শব্দে বেশি প্রাধান্য দিই। আমি তাদের সাথে এই নিয়ে অবস্থান নিলাম যে যেহেতু আমরা মুখের ভাষা একজনের হুবহু ভাষাটা ওয়াটারলড বলছে, এই ওয়াটারলড বলাটা যেহেতু আমরা ওইভাবে না বলতে পারি তাহলে তো ওয়াটারলডের বাংলা বললে যে বলছে সেই বুঝতে পারবে না। যেমন ওয়াটারলডের সোজা বাংলা হচ্ছে এই জলপতি, তখন গডফাদার অর্থে ওয়াটারলড যেভাবে জোর দেওয়া হয় ঠিক ওইভাবে হয় না। তো এইটা নিয়ে শুরুতেই আমার মানে ওই তাদের সাথে লড়তে হয়েছে যে ওয়াটারলড শব্দটা তারা রাখবে কি না। পরবর্তীতে ওয়াটারলড শব্দটি রাখা হলো, এবং সম্পাদক আমাকে ব্যক্তিগতভাবে একটি চিঠি দিয়ে বলেছেন যে এই ওয়াটারলডের ধারাবাহিকতা রক্ষা করার জন্য। সালটা তখন ছিল 1999 সাল। আমি 99 থেকে 2002 পর্যন্ত এই 3 বছর কন্টিনিউ ওয়াটারলড রিপোর্টের ধারাবাহিকতা রক্ষা করি। এবং ওয়াটারলড আসলে মানে ভিন্ন কিছু বা আজগবি কিছু না, এটা হচ্ছে ইজারাদারদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী যে হাওরের সেই ওয়াটারলড। আমি যে ওয়াটারলডকে নিয়ে কন্টিনিউ রিপোর্ট করেছি উনি এখন বেঁচে নেই, একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন, যে কারণে ওনার নাম নেই না। কিন্তু আমি দেখি যে ওয়াটারলড একটা চরিত্র, এবং প্রতিটা ইজারাদারের মধ্যে যখন তাদের প্রভাব প্রতিপত্তি বেড়ে যায় ওয়াটারলড তাদের কাছে বড় করে। তো ওয়াটারলড উপাখ্যানটা টাঙ্গুয়ার হাওর দিয়ে শুরু হয়েছিল, এবং আমি ওয়াটারলড উন্মোচন করেছি, ওয়াটারলড জব্দ হয়েছে, এবং টাঙ্গুয়ার হাওর ওয়াটারলড মানে ইজারামুক্ত অবস্থায় এখনকার যে ব্যবস্থাপনা এটার প্রতি আমি সন্তুষ্ট না।
কিন্তু টাঙ্গুয়ার হাওর ইজারা মুক্ত হয়েছে, ওয়াটার লোড মুক্ত হয়েছে এবং আমার সাংবাদিকতার সাফল্য হচ্ছে এইটুকু। আমার প্রতিটা রিপোর্টের সাথে যোগাযোগ এবং এই পিছন ফিরে দেখা এগুলা কিন্তু ধারাবাহিকভাবে এখনও আছে। তো রাজনৈতিক যে রিপোর্টগুলা, সেই রিপোর্টগুলো নিয়ে অনেক সময় আমার মানে এই স্বাভাবিক পরিবেশ অনেক সময় নষ্ট হতো এবং পরবর্তীতে দেখা যেত যে, যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে ইলিয়াস আলীর বিরুদ্ধে রিপোর্ট করেছিলাম। পরবর্তীতে দেখা গেছে যে ইলিয়াস আলী তার বিরুদ্ধে রিপোর্ট করেছি, উনি আমার সাথে এই অফিসে এসেও হুমকি দামকি দিয়েছেন। সেই ইলিয়াস আলী যখন জনগণের পক্ষে আন্দোলনে নেমেছেন তখন সবচেয়ে বেশি প্রশংসা আমারই করেছেন। তো এইভাবে বন্ধু শত্রু, শত্রু বন্ধু ওইভাবেই চলছি, এখনও ওইভাবেই আছি। সুনামগঞ্জের রাজনৈতিক পালাবদলের পরে মুকুটহীন সম্রাট বলা হতো একজনকে। তো আমি ওই সাধারণের বাসা যেহেতু আমি নির্ভর করি এবং তাদের প্রতি যেহেতু আস্থা, এরকম একটি রিপোর্ট করেছিলাম সুনামগঞ্জে মুকুটহীন সম্রাট। কারো নাম দেইনি, কিন্তু এই রিপোর্টের পরবর্তীতে সুনামগঞ্জ শহর থেকে আমাকে নিরাপত্তার কারণে 3 দিন বাইরে থাকতে হয়েছে। এরপরে আমার রিপোর্টগুলা মানে সুনামগঞ্জের যে এখনও বলা হয় জল জ্যোৎস্নার শহর, তো জ্যোৎস্নাবাদের সময়টা, যে সময়টা আমি ওই সুনামগঞ্জ পৌরসভার তৎকালীন পৌর চেয়ারম্যান হাসন রাজার প্রপুত্র কবি মমিনুল মজদিন যখন পৌরসভার চেয়ারম্যান ছিলেন, উনি ওনার ব্যক্তিগত ছাওয়া থেকে স্ট্রিট লাইটের সব বাতি পূর্ণিমা রাতে নিভিয়ে ফেলতেন। তো আমি যখন এই বিষয়টা দেখলাম তখন আমার কাছে মনে হলো যে এটা যদি ওইভাবে উপস্থাপন করি তাহলে তো মানুষ এটা মনে করবে যে জমিদারের বংশধর চেয়ারম্যান হয়েছে এবং ইচ্ছামতো তার ইচ্ছামতো কাজ করতেছে। আমি যখন বিষয়টা নিয়ে খোঁজখবর করে দেখলাম যে তখন লোডশেডিংয়ের ঘন্টার পর ঘন্টা লোডশেডিং হতো এবং লোডশেডিং সাশ্রয়ের জন্য মিনিস্ট্রি থেকে, এখনকার মতো যে অবস্থা, মিনিস্ট্রি থেকে বলা হতো যে লোডশেডিং সাশ্রয়ী হওয়ার জন্য। তো আমি মাসে 7টা পূর্ণিমার রাত বিবেচনা করে স্ট্রিট লাইট থেকে কী পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় হয় এই বিষয়টা প্রকাশ্যে এনে ওই রিপোর্টটি করেছিলাম। এই রিপোর্টটি একটু ফিচারধর্মী ছিল এবং এটি সম্পাদনা করেছিলেন সঞ্জীব চৌধুরী, প্রয়াত সঙ্গীত শিল্পী। উনি তখন ভোরের কাগজের মেলা পাতাটা দেখতেন। উনি এই ফিচারটা মানে এত আকর্ষিতভাবে ছাপছিলেন, কিন্তু ওই দিনের যে উত্তাপটা সেটা এখন আমি ফিল করি যে মানুষজন হুমড়ি খেয়ে পড়ছে সমগ্র বাংলাদেশ। যখন একজন পৌরসভার চেয়ারম্যান, তিনি কবি, তিনি জ্যোৎস্নাবাদী, হাসন রাজাও জ্যোৎস্নাপ্রেমী ছিলেন এবং আমরা সবাই জানি যে হাওর এলাকায় জ্যোৎস্নার পূর্ণিমার রাত দ্বিগুণভাবে প্রস্ফুটিত হয়। আলো রশ্মি মানে শহরের চাইতে গ্রামে বা হাওর এলাকায় বেশি হয়। তো আমি সেটাকে মানে এই স্ট্রিট লাইট বন্ধ করার পরে জাতীয়ভাবে ন্যাশনালি যে লাভ হচ্ছে এই বিষয়টা কিন্তু ফোকাস করতে গিয়ে লোডশেডিং বিষয়টা এনেছি এবং পরবর্তীতে তৎকালীন ক্যাবিনেট মন্ত্রী উনি স্থানীয় সরকার বিভাগের বৈঠকে আনুষ্ঠানিকভাবে পত্র লিখে পৌরসভা চেয়ারম্যানকে অভিনন্দিত করেছেন এবং বলেছেন যে সুনামগঞ্জ শহরের মতো যদি বাংলাদেশে অন্যান্য শহর থাকে তো সব শহরে পূর্ণিমা রাতে এইভাবে জ্যোৎস্না উপভোগ করা, পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ী হওয়া। এই বিষয়টা ওই তখনকার প্রেক্ষাপটে লোডশেডিং না থাকলেও হয়তো বা আমি অন্যভাবে চিন্তা করতাম যে হাসন রাজার যে পূর্ণিমা উপভোগ সেটা ওইভাবে উপভোগ করা হচ্ছে, কিন্তু আমি তখন বাস্তবতার দিকে প্রয়োগ করে ওই বিষয়টা ওইভাবে লিখেছি যে সুনামগঞ্জে আসমান ভাঙ্গা জ্যোৎস্না পড়ে। তো এই শুরুর এই কাহিনিটা এখনও কিন্তু আমি বয়ে বেড়াচ্ছি। আমি সর্বশেষ যে বইটা করেছি মৌজ মদে মৌজ, সেখানে কিন্তু পুরা বিষয়টা রয়েছে। আর আমার সাংবাদিকতার শুরু এবং শেষ, এটা কিন্তু শেষ বলতে কিছু নাই। যেমন আমি আমার প্রথম যে ছবিটি দিয়েছিলাম সেটা হচ্ছে বার্কি নৌকা, প্রায় 27 বছর আগে। বার্কি নৌকা, এর ভিতরে আমি অসংখ্য রিপোর্ট করেছি বার্কি শ্রমিক, বার্কি নৌকা নিয়ে। এখন একটি বইও করেছি যে বার্কি নৌকাটা কীভাবে উদ্ভাবন হলো। কয়েকদিন আগে আমারই একজন নেতৃস্থানীয় ব্যক্তি উনি বললেন যে পৃথিবীতে ওই একটা জিনিসই রয়েছে, সব কিছুর মধ্যে যন্ত্র স্থাপিত হয়েছে,
ওই বার্কি নৌকাটা যন্ত্রবিহীন অবস্থায় আছে। ওই ফোকাসে ওইভাবে দেখার জন্য উনি আমাকে অনুরোধ করেছেন, আমি এবং ওইভাবে কাজ করতেছি বার্কি নৌকা নিয়ে। এই হচ্ছে আমার সাংবাদিকতার জার্নি, কোনোটা শেষ নেই, শুরু আছে। সাংবাদিকতা নিয়ে চর্চা খুব কম হচ্ছে, আমাদের নেশার ইয়াটা কমে গেছে, পেশাটাই মুখ্য হয়ে গেছে। এখন সাংবাদিকতা হচ্ছে গিয়ে যে অনলাইন বা মাল্টিমিডিয়া, যে একটা যে ঘটনাটা ঘটলো এই ঘটনার পিছনে যাওয়ার কোনো কারণই কেউ দেখে না, এবং যা ঘটছে তা প্রকাশ করেই শেষ। কিন্তু সাংবাদিকতা অনুসন্ধান ছাড়া কিন্তু সাংবাদিকতা বাঁচবে না। তো অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্র, স্কোপ, সুযোগ সব কিছু কমে যাচ্ছে। এটা কিন্তু একটা অশনি সংকেত সাংবাদিকতার জন্য। যেমন আমি যদি দূরে কোথাও যাই, আমি মনে করি যে এটাই আমার জীবনের লাস্ট জার্নি। এখানে যা যা দেখব তা নিতে হবে, এবং আর জীবনে হয়তো বা আসবো না। এই জন্য আমি যে কোনো ট্যুরে অতিরিক্ত অনেক তথ্য নিয়ে ফিরে আসি, যেগুলো পরবর্তীতে আমার অনেকটা তথ্যভাণ্ডার হিসেবে কাজ করে। আর মাঠের সাংবাদিকতা আপনার যোগাযোগ থাকতে হবে। একখানে গেলেন আপনি, পরবর্তীতে এই এলাকা ভুলে গেলেন, তাহলে তো তৃণমূল বা মাঠের সাংবাদিকতা হবে না। ওইখানকার মানুষের সাথে যোগাযোগ রাখতে হবে। যেমন রাতারগুলে সুনামিয়া নামে একজন লোক আছে, উনি যে কোনো বিষয়ে আসে এখনও ফোন দেয়। এইরকম কয়েকটা স্পট আছে যেগুলা পর্যটন এরিয়া, যেগুলো আমার রিপোর্টের পরবর্তীতেও প্রকাশিত হয়েছে। সেই মানুষজনের সাথে অর্জুন যারা শুরুতে যারা ছিল তাদের সাথে এখনও যোগাযোগ আছে। আমি কিন্তু কোনো খবর কিল্ড করিনি, সরাসরি না করতে পারি, অন্যভাবে আমার হাত দিয়ে প্রকাশ হয়েছে, কিন্তু আমি এটা এই একটা খবরকে দিয়ে শেষ করে দেওয়া বা কিল করা এই জাতীয় কোনো ঘটনা আমার সাংবাদিকতা জীবনে ঘটেনি, ঘটতে দেই। কিন্তু কিল করা বা খবর না করার যে চাপ আছে, কিন্তু কোনো চাপের কাছে আমি নতি স্বীকার করি। রবীন্দ্রনাথ বলতেন যে লেখা হচ্ছে ছবি আঁকা, লেখালেখির চর্চাটা থাকতে হবে। আমি যদি লেখার স্কিলটা না থাকে, আমি একটা ঘটনা দেখে যদি লিখতে না পারি, তাহলে তো আমি এটা ধারণ করতে পারবো না। তো ডিজিটাল বা মাল্টি প্ল্যাটফর্ম বা যে কোনো প্ল্যাটফর্মে ওই লেখার দক্ষতা থাকতে হবে। যারা লেখালেখিতে দক্ষ তারা সব সেক্টরে ভালো করতে হবে। সোশ্যাল মিডিয়ায় সাংবাদিকতার বিকাশ ঘটাইছে। আপনি যদি ভালোভাবে সাংবাদিকতা করতে চান, তাহলে সোশ্যাল মিডিয়া বর করবেন। এমনও আছে যে এই সোশ্যাল মিডিয়ায় আপনার ভালো খবরগুলা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, ছড়ায়া পড়তেছে। কিন্তু সাংবাদিকতা এই সোশ্যাল মিডিয়ার আগে যাবে না পরে যাবে, এই ধরনের দিক নির্ণয় করা ঠিক না। সাংবাদিকতার মতো রাখতে হবে। আর সোশ্যাল মিডিয়ার গতিবিধি সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে। তখন বর্ষাকাল ছিল, আমি দেখলাম যে ওই লোকগুলা যাদেরকে চোর বলা হচ্ছে, ওরা তখন ঘুমায় আছে দিনের বেলা, দুপুরবেলা, আর তাদের বউ বা ফ্যামিলি যারা পরিবারের, এরা আমাকে আঁকড়ে ধরছে যে মেরে ফেলবে। আমার কাছে যখন যে ঘটনা, পেছনের যে ঘটনাগুলো এক একটা আসলে এক এক রকম। যেমন আমি একবার এই দিরাইশাল্লা চুরের গ্রাম, ওইখানে গেছিলাম। ওইখান থেকে প্রথম আলোর অন্য আলোতে একটা স্টোরি ছাপা হয়েছিল। তো চুরের গ্রাম থেকে ফিরে আসাটা হচ্ছে গিয়ে এটা আমি লিখিনি। চুরের গ্রামে যখন গেছিলাম, যে গ্রামটাতে চুরেরা বসবাস করে, মূলত তাদের পক্ষে কেন তাদেরকে চোর বলা হয় এবং আসলেই কি এরা চোর, এই বিষয়গুলো তালাশ করতে করতে একটা গ্রামে চলে গেলাম। এবং তখন বর্ষাকাল ছিল। আমি দেখলাম যে ওই লোকগুলা যাদেরকে চোর বলা হচ্ছে, ওরা তখন ঘুমায় আছে দিনের বেলা, দুপুরবেলা, আর তাদের বউ বা ফ্যামিলি যারা পরিবারের, এরা আমাকে আঁকড়ে ধরছে যে মেরে ফেলবে। আমার যে বাহনটা ছিল, নৌকা ছিল, ওই নৌকাটা তারা বাসায় দিয়ে আমাকে বিচ্ছিন্ন করে ফেলছে। শেষে দেখলাম যে যারা চোর হিসেবে মানে বিভিন্ন জনে বলা হয়, তারা ঘুম থেকে জেগে উঠে আমাকে রক্ষা করেছে। ওই অর্থে আমি তাদেরকে বোঝায় বললাম যে আপনাদেরকে চোর বলা হয়, আপনারা আসলেই চোর কিনা এই বিষয়টা যাচাই করার জন্য আমি এসেছি। আমাকে যদি আপনারা আটকায়া ফেলেন বা আমাকে যদি এখানেই শেষ করে দেন, তাহলে কিন্তু আপনাদের জন্য বিপদ আরও বেশি হবে। পরবর্তীতে ওদের সাথে ওই যে আমি আগে বললাম যেখানে যাই ওইখানে লোকজনের সাথে একটা যোগাযোগ থাকে। আমি যখন ওই রিপোর্টটা করি আসলেই কি চুরের গ্রাম, পরবর্তীতে বিবিসি ওইটা নিয়ে একটা স্টোরি করেছিল।
তো ইদু মিয়া নামে একজন লোক, যিনি আমাকে মানে এই রক্ষার ক্ষেত্রে খুব জোরালো ভূমিকা রেখেছিলেন, ওনার সাথে পরবর্তীতে কোর্টে 2-3 বছর পরে কোর্টে দেখা, এবং উনি আমাকে দেখিয়া জড়ায় ধরছেন এবং মামলার হাজিরা দিতে এসেছেন। ওনার বিরুদ্ধে 20-22টা চুরির মামলা রয়েছে। তা আমার যে অভিজ্ঞতা, যে প্রতিটা এলাকায় কিন্তু ক্রাইম আছে, কিন্তু অপরাধকে অপরাধ হিসেবে জিয়ে রাখার একটা প্রবণতা সামাজিকভাবে রয়েছে। এই অপরাধটা যদি জিয়ে না রাখা হয় তাহলে কিন্তু অপরাধ নির্মূল হবে। এই একটা অভিজ্ঞতা অনেকগুলো মনে আছে, কিন্তু এটার কথা মনে হয় এই জন্য যে ওই লোকগুলো যদি আমার পক্ষে না দাঁড়াতো তাহলে তো আমি ফিরতে পারতাম না। সেটা প্রায় 20-22 বছর আগের ঘটনা। আসলে চুরিয়াগ্রাম ছিল না। এটার যে এখানে একটা ভোটের রাজনীতির একটা প্রভাব ছিল। 2 জন এমপি, প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত এবং এখন নাসির চৌধুরী, এই বর্তমান এমপি, ওই 2 জনের ভোটের রাজনীতির কারণে 7টা গ্রামকে ওইভাবে অপবাদ দিয়ে রাখা হতো, যাতে এরা দল বেঁধে একজন কখনো সুরঞ্জিত সেন, কখনো নাসির চৌধুরী, 2 পক্ষে ভোট দিত। তো ভোটের রাজনীতির কারণে তাদেরকে আলাদাভাবে চিহ্নিত করে রাখা হয়েছে। তারা স্বীকৃত চোর, এইরকম তো কেউ তো আর চোর হিসেবে তো থাকে না। তো মূল যে ভিত্তিটা ছিল সেটা কোনো এক ভোটার তালিকায় পেশা চোর এইরকম একজনের নাম লেখা ছিল, কিন্তু সেই নথি পাওয়া যায়নি। চুরের গ্রাম স্বঘোষিতভাবে স্বীকৃত ওইভাবে হয়েছে। আমি ওই যে আসলে কি চুরের গ্রাম, তখন আমি ওই রিপোর্টে কিন্তু ওই বিষয়টা আনছিলাম, ওই লোকগুলার অবস্থান, এবং তারা ভালো হওয়ার সুযোগ চায়, অপবাদ থেকে মুক্তি পেতে চায়। এখনকার বাস্তবতা হচ্ছে কি আগের চাইতে এই দৃষ্টিভঙ্গিটা অনেক কমেছে এবং তাদের বিভিন্ন পেশায় পরিচিতি লাভ করেছে। ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম পৃথিবী জুড়ে একটা চর্চা শুরু হচ্ছে। সেটা হচ্ছে গিয়ে ওই প্রাতিষ্ঠানিক দ্বারার বাইরে বের হয়ে সাংবাদিকতা। কিন্তু বাংলাদেশে এই চর্চাও শুরু হয়েছে এককভাবে। যেমন আমি উজ্জ্বল মেহেদী, আমি আমার মতো করে বলবো, যে কোনো ঘটনা আমি আমার বিবেচনা বোধ থেকে প্রকাশ করব, কিন্তু এটা স্থায়ী না, স্থায়ী কিন্তু প্রাতিষ্ঠানিক। তো তৃণমূল সাংবাদিকতা প্রতিষ্ঠান এখনকার যুগে টিকে থাকতে হলে পেছনে প্রতিষ্ঠান থাকতে হবে। আর ব্যাখ্যা বিশ্লেষণ বা যাবতীয় বিষয় আসার জন্য এককভাবে করা যেতে পারে, কিন্তু মুক্ত স্বাধীন বলতে আমরা যা বোঝাচ্ছি তা কিন্তু প্রতিষ্ঠান বা সাংবাদিকতার নামেও সম্ভব না। যতদিন এই সম্ভব অসম্ভবের দ্বন্দ্ব থাকবে ততদিন সাংবাদিকতা থাকবে, তৃণমূল সাংবাদিকতাও শক্তিশালী রূপে থাকবে। আমার অনেক ভালো ভালো রিপোর্টের সোর্স আমার আম্মাও ছিলেন। এই হিসাবে মানে আমার পরিবার সাংবাদিক বান্ধব পরিবার। এখন পর্যন্ত আমার লেখালেখি বা আমার সাংবাদিকতায় ক্ষতি হয় এইরকম কোনো কাজ আমার পরিবারের সদস্যরা কেউ কখনো করেননি, এবং এই ব্যাপারে তারা যথেষ্ট সংযত। আন্দুগাং নামে একটা কানাইঘাটে একটা গাং আছে, যেটা আজ থেকে 500-700 বছর আগে ভূমিকম্পের নিদর্শন হিসেবে সুরমা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল। তো নামটা হচ্ছে আন্দুগাং। তো আন্দুগাং মানে সিলেটের আঞ্চলিক শব্দ, যে খামোখা একটা গাং আর কি। এটা আবার দুদিকে বন্দি অবস্থায় আছে। তো ওই গাঙ্গে গেলাম এবং ইচ্ছে হচ্ছে যে ওইটারে নিয়ে একটা লেখা রেডি করা, কিন্তু আমি লেখার কোনো কাহিনী পাচ্ছিলাম না যে কীভাবে কী লিখব। ঘুরতে 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 এক পর্যায়ে মনে হলো যে এটা তো বন্দি গাংটাকে তো দুদিকে ব্রিটিশ আমলে নাকি বাদ দিয়ে সুরমার চাইতে বিচ্ছিন্ন করা হয়েছে। তো আমি তখন লিখলাম বন্দি জলের আন্দোগান। জলকেও যে বন্দি করে রাখা হয় 200-250 বছর, এটার প্রমাণ হচ্ছে ওই কানাইঘাটের আন্দোগান। তো ওইগুলা কিন্তু ওই যে কবিতা বললাম না, যে কবিতা যেভাবে ভর করে নাজিল হয়, এই ধরনের ছোট্ট ছোট্ট বিষয় ক্লিক করে এবং অন্যভাবে আসে আর কি। এই অপসাংবাদিকতা বা এই ধরনের সাংবাদিকতা যে এখন যে হচ্ছে এমনটা না, এটা কিন্তু সাংবাদিকতার শুরু থেকেই এই ধরনের অপসাংবাদিকতা হচ্ছে। কোনটা সংবাদ এবং কোনটা সংবাদ না, এটা নির্ধারণ করবে একমাত্র পাঠক বা দর্শক। এখন যে অপসাংবাদিকতা হচ্ছে, সংখ্যা বেড়ে গেছে, রিডার বেড়ে গেছে, পাঠক বেড়ে গেছে, দর্শক বেড়ে গেছে, সাংবাদিকতার মাধ্যম নানা মাধ্যম হয়ে গেছে। এইখান থেকে কোনটা আসল কোনটা নকল, কারা ওই প্রকৃত সংবাদ দিচ্ছে কারা দিচ্ছে না, এইগুলো বিশ্লেষণ করাটা খুব কঠিন। তো সাংবাদিকতা এবং সুসাংবাদিকতার মাধ্যমেই নিজেকে
প্রকাশ করতে হবে। সাংবাদিকতা নিয়ে যারা এই সুসাংবাদিকতা করবে তারাই কিন্তু আলাদাভাবে এই মূল্যায়িত হবে। আর যারা অপসাংবাদিকতা করতেছে তাদের টার্গেট কিন্তু নানা ধরনের। কেউ আছে বিদেশ যাবে, কেউ আছে যে এখানে সাংবাদিক তালিকা দিয়ে অন্য সুবিধা আদায় করবে। এরা কিন্তু চিহ্নিত, এদেরকে চিহ্নায়নের কোনো দরকার নেই, কারণ ওরা খুব স্থায়িত্বহীন এবং স্থায়ী নাই। যে কারণে প্রকৃত সাংবাদিকতা যারা করতেছে তাদের ধৈর্য দরকার। আর প্রাতিষ্ঠানিকভাবে সংবাদ প্রতিষ্ঠান যারা, তাদেরও ভূমিকা দরকার। ভূমিকাটা হচ্ছে গিয়ে দৃশ্যমান কিছু নয়, তাদের সাংবাদিকতাকে শক্তিশালী করা। আমাদের যে নির্মম সত্য সাংবাদিকতার ক্ষেত্রে, এটা হচ্ছে সাংবাদিকতার প্রতিষ্ঠান অধিকাংশ কর্পোরেট হয়ে যাচ্ছে। যে ওইখানে বলা হয় এটাকে ব্যবসা। আর আমরা যারা তৃণমূলে কাজ করি তারা নেশা বা আদর্শিকভাবে লড়াই করি। তো ব্যবসা এবং আদর্শ দুইটা ভিন্ন জিনিস। সাংবাদিকতার শুরুর দিকে বাংলাদেশের ইত্তেফাক সাংবাদিকতা বা সংবাদের সাংবাদিকতা, আর এখনকার যে লিডিং মিডিয়াগুলো আছে এগুলোর সাংবাদিকতার মধ্যে দিন আর রাতের তফাৎ। প্রাতিষ্ঠানিক উদ্যোগ দরকার আছে এই অর্থে যে সাংবাদিকতাকে ব্যবসা বলা যাবে না। সাংবাদিকতা মহতী পেশা, এবং এই পেশায় যারা আছে তাদেরকে তাদের সাংবাদিক বান্ধব পরিবেশ, তাদের সহায়তা করা কিন্তু মহতী কাজ। রাষ্ট্র, রাজনীতি, সমাজ সব দিক দিয়েই সাংবাদিক প্রতিষ্ঠানকে সহায়তায় এগিয়ে আসতে হবে, উন্মোচন করতে হবে এবং বিরুদ্ধে গেলে এটা ধারণ করতে হবে যে কেন বিরুদ্ধে গেল। সমালোচনা সইতে হবে, সমালোচনা হচ্ছে ভালোর জন্য। তো প্রতিটা ক্ষেত্রে যে যারা সংবাদ প্রতিষ্ঠানের মালিক, তাদের বিজনেস পলিসি বা তাদের ব্যবসা পলিসি সাংবাদিকতা বাবা ঠিক হবে না। টাঙ্গুয়ার হাওর কিন্তু ঠিকঠাক মতো এখনও কোনো গবেষণা কিন্তু হয়নি। প্রথমত হচ্ছে টাঙ্গুয়ার হাওর মানে যে কারণে অ্যাটেনশন পেয়েছিল সেটা হচ্ছে গিয়ে যে মিঠা পানির একটা জলাধার, জলাভূমি। আর রামসার সাইটটা ঘোষণা করা হয়েছিল জলাভূমির জীববৈচিত্র্যের জন্য। আমরা যেটা জলাবন বলি, সোয়াম ফরেস্ট, এটা কিন্তু টাঙ্গুয়ার হাওরে আছে, অসংখ্য আছে। তো টাঙ্গুয়ার হাওরের পানিটাই হচ্ছে সম্পদ। আমরা দেখেছি যে মনের মানুষ যে সিনেমাটা শ্যুট করা হয়েছিল, এখানের পানির যে রিফ্লেক্স ক্যামেরার যে বিষয় আসে সেটা কোথাও খুঁজে পাওয়া যায়নি। একটা পর্যায়ে ডিরেক্টর শিলং থেকে টাঙ্গুয়ার হাওরের উপরে ক্যামেরা ফেলে এই বিষয়টা পেয়েছেন। তো পানি বিরাট একটা সম্পদ, পানি নিয়ে কিন্তু কোনো গবেষণা হচ্ছে না। টাঙ্গুয়ার হাওরে ইজারা বন্ধ করা হয়েছে 2000 সালে, প্রচলিত ইজারার বাইরে, এবং বলা হয়েছিল যে এই পানি বিশেষজ্ঞ আইনি নিষেধ বলেছিলেন যে মাদার অফ ফিশারিজ। আর আমরা ওই এলাকার মানুষের মুখের বয়ান থেকে পেয়েছিলাম যে টাঙ্গুয়ার হাওর সব হাওরের মা। রিসেন্ট বোধহয় MRDA একটা ইনকোয়ারি করে একটা রিপোর্ট করেছিল, সেটা প্রথম আলোতে প্রকাশ হয়েছে। হচ্ছে গিয়ে যে মা হাওরটাই শেষ হয়ে যাচ্ছে। তো হাওরের যদি মাই না থাকে তাহলে হাওর কীভাবে বাঁচবে? টাঙ্গুয়ার হাওরের ইজারা বন্ধ করার পরে এটার ব্যবস্থাপনাটা এই একটা দৃষ্টান্ত হিসাবে তখনকার জেলা প্রশাসন স্থাপন করেছিল। তারা বলেছিল যে এখানে যেহেতু এই মাছ এবং জলজ সম্পদের আধার, সুতরাং এটা সংরক্ষিত থাকবে। সংরক্ষণ ভূমিতে নানা ধরনের এই যে বোট এবং ঘোরাফেরা, এটা তো হতে পারে না। সুন্দরবনের তো অনেক জায়গা আছে যেখানে নিষিদ্ধ মানুষ যাওয়া। টাঙ্গুয়ার হাওর যে 46টা বিলের যে বেসিনটা, এই বেসিনটা উন্মুক্ত অবস্থায় রয়েছে। এখন যে অবস্থা, আগের অবস্থায় ইজারাধীন অবস্থায় ফিরিয়ে নিতে হলে আরও কমপক্ষে 10 বছর লাগবে। টাঙ্গুয়ার হাওর তার পথে নেই, সেটা পথহারা অবস্থায় আছে। এবং এই বুট চলবে, এই পর্যটন, এগুলো কিন্তু টাঙ্গুয়ার হাওরের প্ল্যানিংয়ের মধ্যে ছিল না। হাওরটা ধ্বংস করা হচ্ছে। একদম একটাই ওয়ার্ড, এটা হচ্ছে গিয়ে শাটডাউন দিতে হবে। এখন যে ব্যবস্থাপনা চলতেছে সেটা বন্ধ করে ফেলতে হবে।
আমাদের হাওর উন্নয়ন বললেই কিছু মানুষ মনে করে যে হাওরের রাস্তাঘাট হবে, উড়াল সড়ক হবে, হাওর উন্নয়ন তাকে বলে। আসলে কিন্তু তা না। হাওরকে হাওরের মতো থাকতে দিতে হবে। হাওর হাওরের মতো থাকবে, প্রকৃতি প্রাকৃতিকভাবে থাকলেই প্রকৃতি। তো হাওরকে হাওরের মতো থাকতে দেওয়ার কোনো পরিকল্পনা বাংলাদেশে কিন্তু দেখি না। জলাভূমি উন্নয়ন বোর্ড আছে, হাওর উন্নয়ন বোর্ড আছে, কিন্তু এরা চায় যে হাওরের সড়ক হয়ে যেতে হবে, উড়াল সড়ক হয়ে যেতে হবে এবং এই পর্যটন বিলাস এইগুলো হতে হবে। একটা জিনিস যে ভূমিটা, যে জলাভূমিটা সংরক্ষণের কথা বলা হয়েছে, সেটা আমরা সংরক্ষণ কেন করতেছি না? সংরক্ষণ মানে তো সংরক্ষণ, আর তো কিছু না। এই সংরক্ষণের পথে নাই। বাংলাদেশের সাংবাদিকতা টিকিয়ে রাখতে হলে রাষ্ট্রের প্রণোদনা দরকার। প্রণোদনা কি, সেটা এক এক জায়গায় এক এক রকম, কিন্তু রাষ্ট্রের ভালোবাসা থাকতে হবে। একটা ওয়েস বোর্ড আছে বাংলাদেশে, এটা কিন্তু সব মিডিয়ায় কার্যকর না। ওয়েস বোর্ডটা হচ্ছে ঢাকা থেকে, মানে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সাংবাদিকরা যার যার কাজের উপর এই আর্থিক বিষয় আসে থাকে। ওয়েস বোর্ডটা কার্যকর করতে হবে সবার ক্ষেত্রে। ওয়েস বোর্ড আপডেট করতে হবে বছর বছর, এবং সাংবাদিকতা পেশাকে এই হাজারজন মানে না রেখে যোগ্য বা যারা কাজ করতে পারে, যারা কর্মী, তাদেরকে পৃষ্ঠপোষকতা করতে হবে। যেমন এই উপজেলা, গ্রাম, এগুলোতে প্রতিনিধি না দেওয়ার চাইতে একজন প্রতিনিধি যদি স্বয়ংসম্পূর্ণভাবে হয়, একটা লোক, যেমন আমার কাছে সিলেট বিভাগের খবর আসে যে যেখানে একজন দুইজন দিয়ে সম্ভব, তাদেরকে এই 200-300 জন দেওয়ার তো কোনো দরকার নেই। সাংবাদিকতার সংখ্যা কমাতে হবে, আর সাংবাদিকতার মান তখনই বাড়বে। সাংবাদিকতা পেশায় আর্থিক দিকটা সীমিত, এই কারণে সাংবাদিকতা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য অন্য প্রফেশনের থেকে সাংবাদিকতাকে ঠিকঠাক মতো করে, এরকম লোকও আছেন। তৃণমূল এখনও কিন্তু সাংবাদিকতা পেশার উপর পরিবার বা নির্ভরতা, এরকম ক্ষেত্রে কিন্তু এখনও প্রস্তুত নয়। এটা শুরু থেকে এখন পর্যন্ত নড়বড়ে অবস্থানে আছে। এই নড়বড়ে অবস্থানটা মজবুত হলে ওই দিকের বিষয় আসে কিন্তু দেখা যাবে না। আমাকে 1997 সালে পীর হাবিবুর রহমান ঢাকায় যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। পরবর্তীতে আরও অনেকে বিভিন্নভাবে বলেছিলেন, কিন্তু আমি ভাবি যে আমি যদি 97 ঢাকা যেতাম, তাহলে আমি যে কাজগুলো করেছি এই কাজগুলো কে করত? ওয়াটারলট শব্দটা বের হতো না, চুরের গ্রাম নিয়ে এইভাবে তালাশ হতো না, টিলার উপরে, টিলার চূড়ার মধ্যে দিয়ে পুকুর খনন করে ধ্বংস করা হয়, এগুলো দেখা হতো না। তা আমি আসলে তৃণমূলকে খুবই ভালোবাসি, এবং সাংবাদিকতার উর্বর ক্ষেত্র কিন্তু তৃণমূল। একটা থাকে যে ঢাকা থেকে হয়তো বা আমি ওগুলা করতে পারতাম আরও বৃহৎ পরিসরে। এই ধরনের এই ইচ্ছা এখন মনে হচ্ছে যে আমি ঢাকা গিয়ে ওই কাজগুলো করতে পারতাম কি না, সেটার জন্য তো আসলে ঢাকা গেলেকেই বুঝতাম। এই নিয়ে কোনো আমার ভিতরে কোনো আফসোস বা খেদ নাই, বরং গর্বিত মনে করি এই কারণে যে আমি ওই নানা ধরনের প্রতিকূল অবস্থা মোকাবেলা করে আমি আমার মতো, এবং সাংবাদিকতাকে আমি কখনো দুর্বল করতে দেইনি। যেভাবে শুরু করেছিলাম, এখনও ওই দাপটের সহিত সাংবাদিকতা করতেছি, এবং তৃণমূলের যে বিষয় সেগুলো আমি তুলে ধরেছি, আবার যদি যত্ন নেই, আবার ওইভাবেই তুলে ধরতে পারবো।